মা, নানাকে বলে দিবে তোমার সাথে যা করছে তা যেন আমার সাথে করতে না আসে। আমি এখন কিছুতেই বিয়ে করব না, সে যদি কোনো দেশের রাজপুত্র হয় তাও না। সাবেরা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। আহা, আজ থেকে 25 বছর আগে ও যদি এভাবে প্রতিবাদ করতে পারতো তাহলে হয়তো এমন অবহেলিত জীবন ওকে যাপন করতে হতো না। মেয়ের বয়স 21 বছর। এবছর ঢাকা ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। মেয়েটাকে নিয়ে ওর অনেক আশা। আজ ওর একটা বিয়ের সম্বন্ধ এসেছে। সাবেরার বাবা এনেছে। ছেলে আমেরিকান সিটিজেন, ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রমিনেন্ট কোম্পানিতে জব করছে। ওদের পুরো পরিবার ওখানে সেটেল। কোনো দেওয়া থাওয়ার বিষয় নেই। বিয়ে করে ছেলে চলে যাবে, তারপর কাগজ পাঠিয়ে দিয়ে মেয়েকে নিয়ে যাবে। প্রথমে গ্রিন কার্ড, পরে সিটিজেন। স্পাউসদের কাগজ হতে খুব বেশি সময় লাগে না, 6 মাস থেকে 1 বছর। সাবেরা জানে এই সম্বন্ধ না করে দিলেও ওর মেয়ের জন্য কেউ আর পাত্র দেখবে না। তবে জীবনের এত বন্ধুর পথ ও পাড়ি দিয়েছে, সেক্ষেত্রে কিছু সাহস ও অর্জন করেছে। তাই মেয়ে যেহেতু চায় না, তাই ওরও মত নেই। আগে মেয়েকে দিন ও দুনিয়া শিক্ষায় ও পরিপূর্ণভাবে করে তুলবে, তারপর বিয়ের কথা ভাববে। সাবেরার বাবার কথা হচ্ছে, ছেলেমেয়েদের এত লেখাপড়া শিখে লাভ নেই। সেই তো গিয়ে বাচ্চা পয়দা করবে আর হাঁড়ি ঠেলবে। ছেলেটা তো মানুষ হয়নি, আর মেয়েটা ভার্সিটিতে কখন কোন ছেলের সাথে পালিয়ে চলে যায়, তখন মুখে চুনকালি পড়বে। সাবেরা ভাবে ওর বাবা অবলীলায় কিভাবে এই কথাগুলো বলে গেল। সাবেরা অবশ্য কখনো প্রতিবাদ করতে পারেনি, কিংবা ওকে এমনভাবে বড় করা হয়েছে এই গুণটি ওকে আয়ত্ত করতে দেওয়া হয়নি। ও ওর বাবা মায়ের বড় সন্তান। ওকে ওর বাবা এসএসসি পাশের পর নিজের বোনের ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। কারণ হিসেবে যুক্তি খাড়া করলো ওর গায়ের রং। বরঞ্চ বোনের ছেলে সাবেরার মতো কালো। মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে বলে ওর বাবার কৃতজ্ঞতার শেষ নেই। সাবেরার তখন অল্প বয়স। রায়হান ওদের বাসা থেকে লেখাপড়া করেছে, আর সাবেরার মন নিয়ে ছিনিমিনি খেলছে। এত অল্প বয়সে বিয়ে দিতে ওর মায়ের আপত্তি ছিল, কিন্তু ওর বাবার ওই এক কথা, মেয়ে সন্তান বাচ্চা পয়দা করবে আর হাঁড়ি ঠেলবে, সুতরাং এত লেখাপড়া শিখিয়ে কাজ নেই। এই কথাগুলো শুনলে সাবেরার খুব বিরক্ত লাগে। লেখাপড়ার সাথে কেন মেয়েদের বেলায় এই প্রসঙ্গটা আনা হবে? কারণ সাবেরার কাছে বাচ্চা জন্ম দেওয়া একটা সম্মানের বিষয়। আল্লাহ এবং নারী জাতিকে সম্মানিত করেছেন। অথচ অনেক পুরুষ মানুষ তো বটেই, অনেক মহিলারাও এই বিষয়টা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। অথচ বাচ্চা জন্ম দেওয়ার তাকে সঠিকভাবে লালন পালন করে বড় করে তোলাটাই সবটাই ইবাদত। কারণ জন্ম দিয়ে নারীরা মা হয়, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে ওই বাচ্চা কিছুদিনের জন্য বাবা মায়ের কাছে আমানত থাকে। এই সময় বাবা মায়ের উচিত তাকে সঠিকভাবে দিন ও দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা। ওর বাবা মা ওর সাথে পেরেছে, কিন্তু আর বাকি বোনদের সাথে পেরে ওঠেনি। ওরা ঠিকই ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে বিয়ে করেছে, স্কুলে চাকরি করে। তবে ওর ভাইটা পাবলিকে চান্স পায়নি, ওকে নর্থ সাউথে পড়িয়েছে। এতে অবশ্য ওর বাবার কোনো সমস্যা নেই। ছেলে সন্তান বলে কথা। সাব্বির একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করে। রূপার কথায় সাবেরার ভাবনার অতল থেকে ফিরে এলো। কী এত ভাবছো মা? তোমাকে কি বললাম শুনছো তো? শুনলাম। নানা ভাইকে বলে দিবে আমার বিয়ে নিয়ে, তাকে এত ভাবতে হবে না। আমি আগে নিজেকে মানুষের মতো মানুষ গড়ে তুলি, তারপর পায়ের তলার মাটিটা শক্ত করে নেই, এরপর বিয়ের কথা ভাববো। আমার তো সমস্যা নেই, দেখি তোর বাবা কি বলে। আমি জানি বাবা আমার কথাটাই গ্রহণ করবে। সমস্যা করবে তোমার বাবা। দরকার পড়লে বুড়োটাকে আবার একটা বিয়ে দিয়ে দাও। কথা বলে দুম করে সামনে থেকে রূপা চলে গেল। মেয়েটাকে নিয়ে অবশ্য সাবেরার অনেক স্বপ্ন দেখে। রূপা ছোট, সাবেরার ছেলেটা বড়, কিন্তু ছেলেটাকে সঠিকভাবে গাইড করতে পারেনি। ও মাদকাসক্ত হয়ে পড়েছিল। যদিও এর দায়টা রাহানের উপর বর্তায়, কিন্তু ওই যে জন্ম দিয়েছে সাবেরা, তাই ওরই সব দায়। প্রতিদিন রাহানের কাছে শুনতে হয়, বাসায় থেকে করোটা কি,
ছেলেকে তো মানুষ করতে পারলে না, কি করে এই মুখটা তুমি মানুষকে দেখাও? তোমার জায়গায় আমি হলে কবেই আহুতি দিতাম। সাবেরা রাইহানের কথাগুলো শুনে সত্যি খুব অবাক হয়। লোকে কি ভাবলো তা নিয়ে ভাবছে, অথচ বাচ্চাটার জীবন যে নষ্ট হতে চলেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। অথচ ছেলেটার এই অধপতনের পিছনে ওই দায়ী। সারাক্ষণ সাবেরার পিছনে লেগে থাকে। সে সকালে অফিসের উদ্দেশ্যে বের হতো, আবার বাসায় ফিরত রাত 10টায়। তারপর সাবেরার সাথে খিটমিট করত। সাবেরা দেখতে সুশ্রী না, এটা নিয়ে নিত্য খোঁটা দেওয়া চাই। সাবেরা ভালো রাখতে পারে না, ওর ফিগার সুন্দর না, ওর কোনো কেরিয়ার নেই, শুধু গান্ডে পিণ্ডে গিলতে পারে। এসব কত কি! এমনকি সাবেরাকে রায়হান কখনো হাত খরচ দেয়নি। মানুষ কত প্রয়োজন থাকতে পারে। সাবেরের মাঝে মাঝে মনে হয় তো রায়হানও তো ভুলেই যায় যে সে একটা মানুষ। নিত্য কথা খোঁচার তো আছে। তার কলিগরা শ্বশুরবাড়ি থেকে কত কিছু গিফট পায়, আর ওরই পোড়া কপাল জুটছে হাড় হাবাতে শ্বশুরবাড়ি। সাবরা সে সময় ডিপ্রেশনে চলে যায়, ছেলেটার দিকে খেয়াল রাখতে পারেনি। রায়ান তখন কেবল এসএসসি পাশ করে বাংলা কলেজে ভর্তি হয়েছে। এসএসসি রেজাল্ট খুব একটা ভালো হয়নি। ভালো হবে কি করে? টিচারের কাছে শুধু অঙ্ক আর ইংলিশটাই পড়িয়েছে, আর কোনো টিচার দেয়নি। 3.75 সিজিপিএ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে রেজাল্ট আশানুরূপ না হতে ইন্টারে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি, কমার্সে ভর্তি হতে। রায়ানের রেজাল্ট ভালো না হতো রায়ান সাবেরাকে আরও বেশি কথা শোনানোর সুযোগ পায়। এদিকে রায়হান ওর বাবাকে এড়িয়ে চলতে শুরু করে। নিত্য বাবা মায়ের এসব অশান্তি থেকে কবে থেকে যে রায়ান মাদক নিয়ে আসতে শুরু করছে সাবেরা বুঝতেই পারেনি। যখন বুঝতে পারলো তখন অনেক সময় গড়িয়ে গেছে। রায়ান যেদিন পুলিশের হাতে ধরা পড়লো সেদিন সাবেরা আর রাইহান জানতে পারল ছেলে তাদের মাদকাসক্ত। রায়ান মাদক বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। অনেক টাকা পুলিশকে ঘুষ দিয়ে ছেলেকে ওরা ছাড়িয়ে নিয়েছে। তবে সেদিন থেকে সাবেরা নিজেকে রায়হানের কাছ থেকে পৃথক করে ফেলেছে। তারা এখন শুধু কাগজে কলমে স্বামী স্ত্রী। সাবেরা প্রতিদিন রান্না করে, সংসারের সব কাজকর্ম করে, রায়ানকে সময় মতো খাবার এগিয়ে দেয়। এছাড়া তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, কারণ সাবেরা তখন ছেলেকে নিয়ে এক নতুন যুদ্ধ শুরু করেছে। রূপা অবশ্য ছোটবেলা থেকে বেশ ম্যাচিওর, লেখাপড়ায় মনোযোগী। এটা সাবেরার আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ রহমত। কারণ সাবেরা যে সংসারে বাস করে এখানে কোনো মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। মাদক থেকে ছেলেকে বাঁচাতে সাবেরা একাই যুদ্ধ করছে। এই যুদ্ধ কাউকে কাছে পায়নি, শুধু আল্লাহর উপর ভরসা রেখেছে। ছেলেকে রিহাবে পাঠিয়েছে, কাউন্সিলিংয়ের জন্য সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছে। অথচ এসবের ক্ষেত্রে প্রচুর অর্থের দরকার, কিন্তু রায়হান ওকে সেই পর্যাপ্ত অর্থটুকু হাতে তুলে দেয়নি। শুরু হলো সাবেরার টিকে থাকার লড়াই। নিজে তখন রাত জেগে সেলাইয়ের কাজ করত, থ্রি পিচের সুতির কাজ করত, কখনো বটিক ব্লক করত। পরে সেগুলো নিজের পরিচিত মহলে বিক্রি করত, কখনো ক্যাটারিংয়ের কাজ করত। এইভাবে টাকা জোগাড় করত। সেই টাকা ছেলের পিছনে খরচ করত। ওই সময় সমস্ত আত্মীয় স্বজন দূরে সরে যায়, কিন্তু সাবেরা তো মা, ও পারেনি মাদকের কাছে হেরে যেতে। তাই ছায়ার মতো ছেলের পাশে থেকেছে। ওকে ডাক্তার বাসায় দিতে চায়নি, সাবেরা জোর করে নিয়ে এসেছে। কার কাছে যেন শুনেছিল অনেক মাদক নিরাময় কেন্দ্রে নাকি সুস্থ হওয়ার পরিবর্তে আরও বেশি অসুস্থ হয়, কারণ ওরা তখন রোগীকে সাপ্লাই দেয়। এতে ওই পেশেন্ট অনাদিকাল হাসপাতালে থাকার ব্যবস্থা হয়, আর ওরা তখন পেশেন্টের অভিভাবকের কাছ থেকে টাকা আদায় করার চান্স পায়। যে কারণে সাবেরা এক প্রকার জোর করে ছেলেকে নিজের কাছে নিয়ে আসে। প্রথম দিনের কথা সাবেরার আজও মনে আছে। হয়তো আমৃত্যু এই স্মৃতি ওর হৃদয়ে থেকে যাবে। সেই রাতটা ছিল ভয়ঙ্কর। রায়ানকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 6 ঘন্টা পর ওর ঘুম ভেঙে গেল। ও ঘুম থেকে উঠে সাবেরাকে বলল, মা, আমাকে অল্প একটু দাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, তোমার পায়ে পড়ি মা, একবারের জন্য আমাকে একটু দাও। সাবেরা দেয়নি বলে রায়ান খুব সহিংস হয়ে ওঠে। সাবেরাকে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। সাবেরার কপালে একটা পাশ কেটে গিয়ে
তখন দরদর করে রক্ত পড়তে থাকে। হঠাৎ শব্দ হতে পাশের রুম থেকে রূপা রায়ানের রুমে চলে আসে। সামনে ওর এসএসসি পরীক্ষা, তাই রাত জেগে পড়ছিল। রুমে এসে ওর মাকে মেঝেতে শুয়ে থাকতে দেখে। ও পাশে বসে কপালের চুলগুলো সরিয়ে দেখে টেবিলের কোণা লেগে কপালটা কেটে গেছে। কাটা জায়গা থেকে অঝোর রক্ত পড়ছে। ও দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে সাবেরার কাটা জায়গাটায় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আল্লাহ পাকের কাছে সক্রিয় করো, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তুমি তো জানো মা, মাদকাসক্ত কোনো মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না। ওকে তোমার বাসায় রাখা ঠিক হয়নি, রিহ্যাব সেন্টারে রাখা বুদ্ধিমানের কাজ হতো। ভাগ্যিস আমি পাশের রুমে বসেছিলাম, না হলে কী হতো একবার বুঝতে পারছো? সাবেরার মুখে কোনো কথা নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। ও রূপাকে বলে, আমার একটা বোরখা এনে দে। এত রাতে তুমি কোথায় যাবে? এত কৈফত কেন চাইছিস? যা বলছি তাই কর। রূপা আর কথা বাড়াল না। ও ঠিক বুঝতে পারছে মা রায়ানকে খুঁজতে যাচ্ছে। সাবেরার বাসা মগবাজার ওয়্যারলেস রেলগেটের পাশের গলিতে। ওর মনে হচ্ছে রায়ান না পেয়ে যদি রেলের নিচে পড়ে আত্মহত্যা করে, তখনও নিজেকে ক্ষমা করতে পারবে না। সে কারণে সাবেরা বোরখা গায়ে জড়িয়ে নিচে নামলো। গেটে তালা দিয়ে দারোয়ানের সাথে নিয়ে রায়ানকে খুঁজতে বের হলো। কিছুদূর এগিয়ে দেখে রেল লাইনের পাশে বসে রায়ান থরথরে কাঁপছে। সাবেরা ওর কাছে এগিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাড়ি চল বাবা। রায়ান সাবেরাকে মা দুটো জড়িয়ে ধরে বলল, মা আমাকে একটু কিনে দাও না মা, প্লিজ একটু দাও, তা না হলে আমি বাঁচব না। রাহানের এরকম কাকুতি মিনতি থেকে সাবেরা দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ও ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই আমার সাথে ঘরে চল, তাহলে তোকে আমি কিনে দিব। মাঝরাতে এভাবে রাস্তায় দাঁড়িয়ে রায়ানের সাথে বাকবিতণ্ডা করতে ওর অস্বস্তি লাগছে, কিন্তু উপায় তো নেই। ছেলেকে নিয়ে তাকে বাড়ি ফিরতে হবে। মনে মনে সাবিয়া আল্লাহ পাকের কাছে রেখেই চলছে। একসময় রায়ান বসা থেকে উঠে দাঁড়ায়। আমাকে দিবে তো? বলছি তো দিব। রায়ান কাঁপতে কাঁপতে সাবেরার সাথে রওনা দিল। ছেলেকে নিয়ে সাবেরা বাড়ির পথে রওনা দিল। মনে মনে ভাবলো, ডাক্তার বলেছিল এটা ডিটক্স পদ্ধতি, হাসপাতালে রেখে চিকিৎসা করালে ভালো হতো, তাহলে হয়তো ওকে এই ঝামেলা পোহাতে হতো না। দ্রুত বাসায় পৌঁছে গেল। সাবেরা জানে রেল লাইনের ধারে মাদকের আড্ডা বসে। রাহানও এই কারণে জোগাড় করতে বেগ পেতে হয় না। আজ যদি রায়ানের হাতে টাকা থাকতো, ও মাদক কিনে নিয়ে বাড়ি ফিরত। নিজের ভ্যানিটি ব্যাগ থেকে মাঝে মাঝে টাকা উধাও হতো, এটা ও বেশ অনেক দিন থেকে টের পেত, কিন্তু মন খারাপ থাকার কারণে খুব একটা গুরুত্ব দেয়নি। ভেবেছে রাহান কিংবা রূপা টাকা নিয়ে হয়তো বাইরে কিছু কিনে খায়, কিন্তু তা মাদকের মতো এক ভয়ঙ্কর জিনিস, তা ওর ধারণার বাইরে ছিল। বাসায় পৌঁছে সাবেরা এক গ্লাস দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওর সামনে এগিয়ে দেয়। রায়ান ক্ষিপ্ত হয়ে গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। এবার প্রচণ্ড রেগে বলে, আমি কি তোমার কাছে এটা চেয়েছি? সাবেরা বেশ কঠিন স্বরে বলে, দুধ না খেলে আমি তোকে দিব না। তারপর রাহান কাঁদতে কাঁদতে বলল, মা আমি আর বাঁচতে চাই না। ছোটোবেলা থেকে তোমার আর বাবার নিত্য অশান্তি থেকে আমি ক্লান্ত। আমার আর বাঁচতে মন চায় না। আত্মহত্যা করা মহাপাপ, তাই এখনও বেঁচে আছি। তোমার ধারণা আমি খারাপ সঙ্গে পড়ে মাদক দিচ্ছি? না, এটা তোমার ভুল ধারণা। আমি ইচ্ছে করেই মাদক নিয়েছি। এতে দুটো প্রবলেম সলভ হয়, একটা দুঃখগুলো ভুলে থাকা যায়, আর একটা জীবনের প্রদীপ আস্তে আস্তে নিভে যায়। সাবেরা গ্লাসের ভাঙ্গা কাচের টুকরোগুলো দ্রুত তুলে নেয়, কারণ কখন আবার রায়ান এটা দিয়ে কী কাণ্ড ঘটাবে কে জানে। সবগুলো টুকরো একটা শপিং ব্যাগে ভরে কিচেনে নিয়ে বিনে ফেলে দিল। এরপর একটা প্লাস্টিকের গ্লাসে করে ঘুমের ওষুধ মেশানো দুধ রায়ানের কাছে নিয়ে আসে। ও জানে এমন ঘটনা ঘটতে পারে, তাই আগের থেকে 2 গ্লাস রেডি করে রেখেছিল। রায়ানের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলল, তুমি দুধটা খেয়ে নাও, আমি দারোয়ানকে কিনে আনতে পাঠিয়েছি। রায়ান ওর মায়ের কথা বিশ্বাস করে দুধটুকু খেয়ে নেয়। কিছুক্ষণ পর রায়ান ঘুমিয়ে পড়ে। সাবেরার কপাল ব্যথায় টনটন করছে। ফজরের আজান শোনা যায়। অনেক কষ্ট করে ওয়াশরুমে গিয়ে উজু করে নেয়। আজ যে ভয়ঙ্কর রাত, ও আল্লাহ পাকের রহমত পার করলো, এর শুকরানা আদায় না করে বিছানায় শরীর ছোবে না। অনেক বড় কিছু ঘটতে পারত। ওকে উজু করতে দেখে রূপা বলল, তুমি এই অবস্থায় নামাজ পড়বে?
নামাজ তো সর্ব অবস্থায় পড়তে হবে। আমরা শয়তানের প্ররোচনায় পড়ি না, সেটাই তো আমাদের দোষ। রূপা জানে মাকে এখন কিছু বলে লাভ নেই। সকালে ওকে মডেল টেস্ট দিতে কোচিংয়ে যেতে হবে। অনেক কষ্টে বাবার কাছ থেকে কোচিংয়ের টাকা ম্যানেজ করতে পেরেছে। রেজাল্ট খারাপ হলে অনেক কথা শুনতে হবে। তাছাড়া ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ও ওর মাকে অনেক ভালোবাসে। পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে জনম দুঃখিনী মাকে একটা সুখ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু নিজের ঘরে গিয়ে ফজরের নামাজ আদায় করে বিছানায় শরীরটা এড়িয়ে দেয়। আসলে মা ঠিকই বলে, নামাজ পড়লে অন্যরকম শান্তি অনুভব হয়। সাবেরার মন বিক্ষিপ্ত। সে জায়নামাজে বসে আল্লাহর পাকের কাছে সেজদায় অনবরত হলেই ওর মনটা শান্ত হয়। সাবেরা ফজরের নামাজ আদায় করে আল্লাহর পাকের কাছে দুহাত তুলে মোনাজাত করলো আর অঝরে চোখের পানি ছেড়ে দিল। নামাজ শেষ করে মনে মনে সিদ্ধান্ত নিল সকালে রিহাব সেন্টারে ফোন করে রায়ানকে নিয়ে যেতে বলবে। ও একটা প্যারাসিটামল খেয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। রায়ানের পাশে আতশোয়া হয়ে বিছানায় বসে অতীতে ভাবনায় হারিয়ে যায়। সাবেরাদের পরিবার খুব সুখী ছিল না। ওকে একে ওর মা যখন 3 মেয়ের জন্ম দিল তখন ওর বাবা আর ফুপু মিলে ওর মাকে সারাক্ষণ খোঁটার উপর রাখত। ওর মায়ের ছেলে জন্ম দেওয়ার মুরদ নেই। ওর বাপকে ফকির বানানোর জন্য একে একে মেয়ে সন্তান জন্ম দিছে। ওর মা খুব হীনমন্যতায় ভুগত। ওর ফুপু ভাইয়ের পক্ষ নিয়ে কৌশলে নিজের ছেলে রায়ানের লেখাপড়া করার ভার চাপিয়ে দিল। পরবর্তীতে সাবেরার সাথে বিয়ে দিয়ে ষড়যন্ত্র পুরোটা সফল করলো। সেই ষড়যন্ত্রের কথা পরে আসছি। আসলে উনি নিজেও ডিভোর্সে ছিলেন। সেই কারণে সাবেরার বাবা বোনকে খুব আগলে রাখত। এইচএসসি পাশ করে রাহান ঢাকা এসে ভার্সিটিতে ভর্তি হয়। সেই থেকে সাবেরাদের বাসায় থাকা শুরু করে। রাহান ভার্সিটিতে ম্যাথে চান্স পেয়েছিল। ভার্সিটিতে পড়ার সুবাদে ওর বাবা রাহানকে মাথায় করে রাখত। বিয়ের আগে সাবেরা ঘুণ অক্ষরে বুঝতে পারেনি রাহানের চরিত্রে এরকম একটা খারাপ দিক আছে। অবশ্য বুঝে হোক না বুঝে হোক ওর মায়ের এই বিয়েতে মত ছিল না। ওর বাপের সংসারে ওর মায়ের মতামতের গুরুত্ব কখনোই ছিল না। ওর ফুপু ওর মায়ের সংসারে ছড়ি ঘোরাতো। তবে ওর ভাইয়ের জন্মের পর থেকে ওর মা আস্তে আস্তে নিজের মতামতের গুরুত্ব দেওয়ার জন্য ওর বাপের উপর চাপ প্রয়োগ করতে শুরু করলো। প্রথমে ওর বাবা মানতে না চাইলেও সাব্বির যত বড় হতে থাকে ওর বাবা ওর মাকে একটু সমঝে চলার চেষ্টা করে। সাবেরারা 3 বোন। রাহেনের কাছে প্রাইভেট পড়তো। সাব্বির তখন স্কুলে ভর্তি হয়নি। সাবেরা তখন 8-এ পড়ে। আমিরা পড়তো 6-এ আর তাহারা পড়তো ক্লাস 4-এ। এই কারণে রায়হান সাবেরার পড়াশোনার দিকে বেশি খেয়াল রাখত। সে সময় সাবেরা ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। ক্লাস 9-এ ফার্স্ট হয়েছিল। ওর রেজাল্ট ভালো হওয়ার সুবাদে রায়হানের আদর আপ্যায়ন আরও বেড়ে যেতে থাকে। এমনকি সাবেরাও ওর উপর দুর্বল হতে থাকে। এখন সাবেরা বুঝে ওটা ছিল রায়ানের একটা মুখোশ। রায়ান তখন সাবেরার পড়াশোনা থেকে স্পেশাল কেয়ার নিল, যার ফলে সাবেরার রেজাল্ট দিন দিন ভালো হতে লাগলো। রায়ানের এত যত্ন দেখে বয়স সন্ধিকালে সাবেরা ওর উপর ক্রমে দুর্বল হতে থাকে। চতুর রায়ান এটা বুঝতে পেরে সাবেরাকে স্বপ্ন দেখাতে শুরু করে। সাবেরাকে অনেক দূর লেখাপড়া করাবে, এরপর ওকে বিসিএস দেওয়াবে। সাবেরা তখন অনেক বড় অফিসার হবে। সাবেরা তখন রায়ানকে নিয়ে স্বপ্নের জাল বলতে থাকে। ক্লাস 10-এ সাবেরা প্রথম হলো। সাবেরার বাবা ভীষণ খুশি। ভাগনার কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। রাহানের মা এই সুযোগের অপেক্ষায় ছিল। ভাইয়ের সংসারে নিজের কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত করতে নিজের ছেলের সাথে সাবেরার বিয়ের প্রস্তাব দেয়। এতে সাবেরার বাবা যার জীবনে আহ্লাদে আটখানা হয়ে যায়। তার কালো মেয়েকে ওনার বোন ছেলের বউ করে নিতে রাজি হয়েছে, এটা বোনের উদারতা। সাবেরা মনে মনে স্বপ্ন বুনতে শুরু করে। এখনই রায়হান যেভাবে ওকে চোখে হারায়, বিয়ের পর হয়তো এই ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। এদিকে রায়ান আর রায়ানের মা একটা শক্ত আশ্রয়ের দরকার ছিল। কেননা রায়ানের বাবা বেঁচে থাকাতে সম্পত্তি তখনও ভাগ বাটোয়ারা হয়নি। রায়ানের পড়াশোনার খরচ টাকা উনি তখন বন্ধ করে দিয়েছিলেন। কেননা ওনার শর্ত ছিল রায়ানকে ওনার কাছে গিয়ে থাকতে হবে। এতে রায়ানের মা মত ছিল না। সে কারণে উনি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এসব নানাবিধ কারণে রায়ান আর ওর মায়ের একটা
আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। সাবেরা এক চাচা গ্রামে থাকতেন। উনি প্রাইমারি স্কুল মাস্টার, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে নিয়ে ওনার সংসার। যৎসামান্য যেটুকু বেতন পান সেটা দিয়ে সংসার চালাতে ওনাকে হিমশিম খেতে খায়। তার উপর বোনের সংসারের দায়িত্ব নিতে উনি অপারগতা প্রকাশ করেন। অবশেষে সাবেরার বাবাই একমাত্র রায়ানের মায়ের একমাত্র আস্থার জায়গা। রায়ানের মায়ের নাম সালেহা। সালেহা বাবার বাড়ি থেকে যেটুকু সম্পত্তি পেয়েছেন সেখানে একটা টিনের ঘর তুলে থাকেন, আর ছেলেটাকে ঢাকায় ভাইয়ের কাছে পাঠিয়ে দেন। ভাই বোনদের মধ্যে সালেহা বেগম মেজো, সাবেরার বাবাই সবার বড়। যদিও সাবেরার মা রায়হানের থাকার ব্যাপারে আপত্তি করছিলেন, কেননা তখন সাবেরা বড় হতে শুরু করেছে। কিন্তু সাবেরার বাবা ওর মায়ের কথায় গুরুত্ব না দিয়ে উল্টে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন, তোমার কালো মেয়েকে যদি রায়হান বিয়ে করতে রাজি হয় তাহলে তোমার কাল বর্তে যাবে, কথাটা মনে রেখো। সাবেরার বাবার এমন কথায় ওর মা খুব আহত হলেন। কেউ নিজের মেয়েকে নিয়ে এমন কথা বলতে পারে তা ওনার ধারণার বাইরে। সাবেরার মায়ের এই আপত্তি রায়হান আর ওর মা স্বাভাবিকভাবে নেয়নি। এর শোধ সালেহা বেগম ঢাকায় আসলে তুলে নেন। সালেহা বেগম ঢাকায় যখন সাবেরাদের বাড়িতে বেড়াতে আসেন তখন একটানা 3-4 মাস থেকে যান, আর সাবেরার মায়ের জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়েন। সাবেরা তখন ছোট ছিল বলে ফুপুর এসব কুটবুদ্ধি বুঝতো না, তবে এখন ভালোই বুঝতে পারতেন। উনি যতদিন থাকতেন সাবেরার বাবাকে বগল দাবা করে রাখতেন, আর সাবেরার মায়ের পিছনে লেগে থাকতেন। তরকারির ঝাল নুন কেন কম হলো, সাবেরার বাবার শার্ট প্যান্টগুলো ভালো মতো পরিষ্কার হয়নি, পটলটা এভাবে কেন কাটলে, মাছ কেন এভাবে কাটলে, রুটি কেন মোটা হলো, এসব নানাবিধ নিয়ে সাবেরার মাকে উত্ত্যক্ত করতো। এদিকে সাবেরাকে প্রচণ্ড আদর করতেন, মাথায় তেল দিয়ে 2 বেনি করে দিতেন, কখনো পরীক্ষার সময় চা বানিয়ে দিতেন, আবার কখনো গ্রাম থেকে আসার সময় আচার আমসত্ত্ব বানিয়ে আনতেন। সাবেরা এতে মোমের মতো গলে যেত। তখন তো সাবেরা বুঝিনি ওকে নিয়ে উনি একটা দুর্বিসন্ধ এসেছে। এদিকে সাবেরার এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা বেশ ভালোই হলো। আশা করে গোল্ডেন A+ অবশ্যই পাবে। সাবেরাদের বাসা ছিল কল্যাণপুরের নতুন বাজারের কাছে। ও কল্যাণপুর গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। ওর খুব ইচ্ছা হলিক্রস কিংবা ভিকারুননিসা কলেজে ভর্তি হবে। পরীক্ষার সাবেরার হাতে অপরন্ত সময়। সাবেরা তখন কৌশল পেরিয়ে যৌবনের দরজায় কড়া নাড়ছে। সদ যৌবনা সাবেরা মনে মনে রায়হানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রায়হানকে নিয়ে ওর দু চোখে নতুন স্বপ্ন বিভোর, এটা রায়হান বুঝতে পারে। সেটাকে আরও জাগিয়ে তুলতে রায়হান প্রেমের মধুর বচনে চিঠি লিখে সাবেরাকে দেয়। সাবেরা একবার দুবার বহুবার সেই চিঠিগুলো পড়তে থাকে, আর রায়হানকে ওর স্বপ্নের পুরুষ ভাবতে থাকে। ওর মনে হয় রায়হান ছাড়া ও বাঁচবে না। ওদের প্রেম পাঠ আপাতত চিঠির মধ্যে সীমাবদ্ধ থাকলো। আজ রায়ান সাবেরার মনে হয় রায়ানের প্রতি সেই অনুভূতিগুলো ভালোবাসা ছিল না, এটা ছিল বয়স সন্ধিকালের আবেগ। তবে আবেগটা হয়তো বিয়ের পর ভালোবাসায় পরিণত হতে পারত। কিন্তু বিয়ের পর থেকে ওর প্রতি রায়হানের আচরণগুলো ওকে দূরে সরিয়ে দেয়, যার ফলে ভালোবাসার ফুলকলি অবস্থাতে ঝরে পড়ে। এর মাঝে সাবেরার এসএসসি পরীক্ষার ফল বেরোয়। সাবেরা গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করছে। রেজাল্ট পেয়ে সাবেরা খুব অবাক। ওর বাবা ওকে অ্যাপ্রিসিয়েট না করে রায়হানকে করছে। এমনকি ওর ফুপু ওর বাপের সাথে সুর মিলিয়ে বলছে, ভাগ্যিস তুই সাবেরাকে পড়িয়েছিলি, তাই তো এত ভালো রেজাল্ট করছে। সাবেরার ভীষণ মন খারাপ হয়, তবে রায়ানের কথায় ওর রাগ পানি হয়ে যায়। রেজাল্ট আউট হওয়ার পর রায়ান অনলাইনে সাবেরার রেজাল্ট দেখে নেয়। সেদিন ভার্সিটি থেকে ফেরার পরে মিষ্টি কিনে বাড়ি ফিরে আসে। রায়ান সাবেরার রুমে এসে বলে, মুখটা হা কর, আমি নিজে হাতে তোকে মিষ্টি খাইয়ে দিব। আমার সম্মান রেখেছিস বলে তোকে অনেক ধন্যবাদ। থাক, তোমাকে আর আদিক্ষেতা দেখে মিষ্টি খাওয়াতে হবে না। কষ্ট করে লেখাপড়া করলাম আমি, আর এখন তোমাকে সবাই প্রশংসায় ভরাচ্ছে। রায়ান সাবেরা গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তুই যে আমার হৃদয়ের অংশ, এটা তুই বুঝিস না, নাকি বুঝেও না জানার ভান করিস? সে কারণে আমি চেয়েছিলাম সবার আগে তোকে আমি উইশ করবো। অষ্টাদশী সাবেরা রায়হানের মিষ্টি কথায় মুহূর্তে পাল্টে গেল। মুখটা হা করে রায়হানের হাত থেকে মিষ্টি নিজের মুখে পুরে নিল। রায়হান তো আরও কিছু বলতে চেয়েছিল, তবে কারো পায়ের শব্দে নিজেকে সামলে দেয়। সাবেরার বাবা মা দুজনে সাবেরার ঘরে আসলো। রায়হানকে থেকে সাবেরার বাবা বলল, তুমি তোমার ছাত্রীকে মিষ্টিমুখ করিয়েছ?
হ্যাঁ মামা, তবে আপনাদের উপর ওর খুব অভিমান। কষ্ট করে পড়াশোনা করে রেজাল্ট ভালো করলো, আর আপনারা আমাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। ও যে কষ্ট করেছে তা তো আমরা জানি, তবে তোমার অবদান খাটো করে দেখার উপায় নেই। সাবেরার মা মনে মনে নিজের স্বামীর উপর বিরক্ত হলেন। সে কারণে গলায় একটু ঝাঁঝ মিশিয়ে বলেন, মেয়েটা এত কষ্ট করে ভালো রেজাল্ট করলো, আগে ওকে মিষ্টিমুখ করান। রায়হান সাথে পরেও কথাগুলো বলতে পারেন। সাবেরার মায়ের কথায় ওর বাবা ওর মুখে মিষ্টি তুলে দেন। আমিরা, তাহেরা, সাব্বির ততক্ষণে সাবেরার রুমে চলে এসেছে। রায়হান ওদেরকে স্পেস দিয়ে এ ঘর থেকে বের হয়ে যায়। সাবেরা এমন রেজাল্টে রায়হান যার জীবনে অবাক হয়েছে। এর মাঝে সালেহা বেগম ভাইকে সাবেরার সাথে রায়হানের বিয়ের কথা মনে করিয়ে দিলেন। রায়হান তখনও পাশ করে বের হয়নি, সেই কারণে সাবেরার মা বললেন, বিয়েটা পরে দিলে হয় না? রায়হানের এখনও ফাইনাল পরীক্ষা হয়নি, আর সাবেরা কেবল এসএসসি পাশ করছে। ও কলেজ ভর্তি হোক, লেখাপড়াটা হোক করুক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। সাবেরার মায়ের মুখের কথা কেড়ে সালেহা বলল, তোমার মেয়ের পড়াশোনা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওই বিষয় আমার ছেলের উপর ছেড়ে দাও। আজ ওর মনে হয় সেদিন ওর ফুপু তার উদ্দেশ্য হাসিল করতে সাবেরার লেখাপড়ার ভার তার ছেলের উপর ছেড়ে দিয়েছিল। কারণ বিয়ের পর সাবেরা শুধু এইচএসসি পাশ করছে, এরপর লেখাপড়া আর এগোয়নি। কারণ বিয়ের পরপরে মাসে ও কনসিভ করে রায়ানের জন্ম হয়, যার ফলে এসএসসির রেজাল্ট খুব একটা ভালো হয়নি। রায়হান যেন এটার অপেক্ষায় ছিল, কারণ রেজাল্ট খারাপ করার অপরাধে সাবেরার লেখাপড়া চিরতরে বন্ধ হয়ে যায়। চাকরির ক্ষেত্রে দিন দিন রায়ানের উন্নতি বাড়ে, আর সাবেরার কপাল পড়ে। উঠতে বসতে নানান বিষয়ে রায়ানকে ওকে খোঁটা দেয় যে রায়ান বিয়ের আগে ওর লেখাপড়ার প্রতি এত সিরিয়াস ছিল, অথচ বিয়ের পরে লেখাপড়া বন্ধ করে দিল। সাবেরা বুঝে পায় না কেন রায়ানের এই পরিবর্তন। এদিকে বাবা মায়ের কাছে রায়ান সম্পর্কে কিছু বলতে পারে না। কিছু বললে বাবা বলে, যে তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তুমি এখন তার নামে নিন্দে করছো? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? তোমার কপাল অনেক ভালো, রায়ানের মতো স্বামী পেয়েছো। সাবেরা তাচ্ছিল্য হাসি হেসে বলে, মনে মনে বলে, আসলে বহু কপাল গুণে এমন স্বামীর দেখা মেলে। সাবেরা ভাবে রায়হান আসলে প্রচণ্ড স্বার্থপর টাইপের মানুষ, সে কারণে নিজের মাকে সাথে রাখেনি, গ্রামে পাঠিয়ে দিছে, টাকা দিয়ে দায় সারছে। সাবেরা নিজের কাছে রাখতে চেয়েছিল, এতে রায়হান খোঁচা দিয়ে বলছিল, মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হচ্ছে। পরে সাবেরা বুঝতে পেরেছে মায়ের সামনে নিজের অকাম কুকামগুলো করতে পারবে না, সেই কারণে রায়হান মাকে সাথে রাখতে চাইছে না। শাশুড়ি মায়ের কানে যে রায়হানের অকাম কুকামের খবর একদম পৌঁছায় না তা কিন্তু নয়, কিন্তু উনি ছেলের দিকে ঝোল টেনে বলেন, এক হাতে তালি বাজে না, সাবেরেরও দোষ আছে। আমার ছেলের মতো অত শিক্ষিত ছেলে ওকে যে কপাল গুনে বিয়ে করছে বলেই তো গায়ের রংটা বর্তে আছে। পুরুষ মানুষের এরকম হালকা পাতলা দোষ কোনো দোষের মধ্যে পড়ে না। রায়ান প্রায়শই অফিসের কলিগদের সাথে বিভিন্ন অফিস ছুটির পর বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যায়, অথচ সাবেরা কবে রায়হানের সাথে রেস্টুরেন্টে গিয়েছে তার মনেই পড়ে না। ওর সাথে বেড়াতে যেতে চাইলে রায়হান বলতো, আয়নাতে নিজের চেহারা একবার দেখো, নিজেকে তো বানিয়ে ফেলেছো আলকাত্তার ড্রাম। রায়হানের মুখে এই কথা শোনার পর সাবেরা তেতে উঠে বলে, তোমার মহিলা কলিগদের জন্য তোমার ঠিক সময় হয়, শুধু আমার জন্য কোনো সময় হয় না। কথার পিঠে রায়হানও বলতো, আমার মহিলা কলিগদের সাথে তুমি কখনো তোমার তুলনা করো না, মনে রেখো এই জীবনে তুমি কখনো ওদের নখের সমান হতে পারবে না। এরপর থেকে সাবেরা আর কখনো রায়ানের সাথে বেড়াতে যেতে চায়নি, তবে আজ বুঝছে রায়ান আসলে ওকে কখনো ভালোবেসে নেই, তবে ব্যবহার করছে। সাবেরার বড় ছেলে রায়ানের জন্ম সিজার করে হয়েছে, অনেক মেডিসিন নিতে হয়েছে, আর রূপা সিজার করে হয়েছে, সে কারণে শরীরটা সে সময় অনেকটা ফুলে গেছে। রায়ান জানতো, তারপরে ওকে মানসিকভাবে দুর্বল করার জন্য ফিগারের প্রসঙ্গ বারবার টেনে আনতো। সাবেরা নাকি ওর সাথে এখন মানায় না, ওর বড় বোনের মতো লাগে। তবে রায়ানের মুখে ওরকম অপমানজনক কথা শোনার পর ও আর কোনোদিন রায়ানের সাথে কোথাও বেরোয়নি। সাবেরা আস্তে আস্তে একটা দূরত্বর ইট গাঁথতে শুরু করে। সবসময় যে তর্ক করে প্রতিবাদ করতে হয়, সাবেরা এতে বিশ্বাসী নয়। কখনো কিছু না বলেও বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নীরব প্রতিবাদ করা যায়। সাবেরা রায়হানের সাথে সেটাই করছে। ওর জীবনে যেন বৈষয়িকটা বেড়ে জালে আটকে গেল। সাবেরা ওর আবেগ ইমোশনগুলো সব বাক্সবন্দি করে রেখে দিল। সেদিন ছেলের
ক্রান্তিকালে অতীতের অনেক হিসাব নিকাশগুলো যেন হুড়মুড় করে সামনে এসে পড়ল। রূপার ডাকেও ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আম্মু, একটু পরেই তো ভাইয়ের ঘুম ভেঙে যাবে, তুমি রিহাবে ফোন করে ওকে নিয়ে যেতে বলো। আসলে ঘুম ভাঙার সাথে সাথে রায়ানের অত্যাচার বেড়ে যায়। ওকে তো এবার মাদক না দিয়ে উপায় থাকবে না। সাবেরা রিহাবে দ্রুত ফোন করে দেয়। মাগরিব মগবাজারে নিরাময়ের নামে একটি রিহ্যাব সেন্টার থেকে গাড়ি চলে আসে। রায়ানের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে ওকে নিয়ে যায়। শুরু হলো সাবেরার অন্য জীবন। রিহ্যাব সেন্টার আর বাসা, এই দুটোর মাঝে সাবেরার জীবনটা তখন আটকে গেল। আর রাত জেগে আল্লাহর ইবাদত মশগুল। বান্দা যখন নীরবে নিভৃতে তার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দুঃখ কষ্টের প্রতিকার চায়, তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সাবেরা বিশ্বাস রায়ান একদিন ঠিক পথে ফিরে আসবে। এক অদ্ভুত সময়ের আবর্তে সাবেরার জীবনটা ঘুরপাক খেতে লাগলো। মাঝে মাঝে ও রায়ানকে রিহাব থেকে নিয়ে আসে। দুদিন থেকে তারপরে আবার রিহাবে ফিরে যায়। সাবেরা ভাবে ছেলে বুঝি তার সুস্থ হতে চলল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রিহাব থেকে একদিন ফোন আসলো, সাবেরা দেখা করতে যায়। ওরা বলে রায়ান যখন বাসায় তখন মাদক কেনার জন্যই যায়, সুতরাং রিহাব থেকে বের হলে ও কখনো পরিপূর্ণ সুস্থ হবে না। ওকে একদম সুস্থ করতে চাইলে রিহাব থেকে বের হতে দেওয়া যাবে না। সাবেরা তাই মেনে নিল। পুরো 1 বছর রায়ান রিহাবে থাকলো। উন্নতি হচ্ছে, তবে চোখে পড়ার মতো নয়। মাঝে মাঝে সাবেরা গিয়ে দেখে আসতো। এর সাথে সাবেরাকে কাপড় সেলাই করে অর্থ সংগ্রহ করতে হতো। সে সময় আত্মীয় স্বজন কেউ ওর পাশে ছিল না। এমনকি ওর স্বামী, যিনি তার সন্তানের পিতা, তিনিও কাছে ছিলেন না। তবে সাবেরা হাল ছেড়ে দেয়নি। আল্লাহর উপর ভরসা করে লড়াই চালিয়ে গেছে। এর মাঝে রূপার এসএসসি পরীক্ষা দিয়েছে। ও গোল্ডেন জিপিএ পেয়েছে। এদিকে রায়ানও আস্তে আস্তে সুস্থ হতে চলল। প্রায় 2 বছরের মাথায় রায়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। রূপে এইচএসসিতে আবার গোল্ডেন জিপিএ পেয়েছে। সাবেরা রায়ানকে কলেজে ভর্তি করে দেয়। রায়ান পড়াশোনা শুরু করেছে। সামনের বছর এইচএসসি পরীক্ষা দেবে। রূপা এখন ঢাকা ভার্সিটিতে সিএসসিতে পড়ছে। অতীত কণ্টক মুহূর্ত থেকে সাবেরা বাস্তবের প্রলেপ মুহূর্ত এসে দাঁড়ালো। অনেক চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে আজ এতদিন সহজ সরল পথের দেখা মিছে। না, ও মেয়েকে এখন কিছুতেই বিয়ে দিবে না। ও চায় না ওর মেয়ের জীবনটা ওর মতো হোক। সাবেরা ওর দৃষ্টি জানলা দিয়ে বাইরে মেরে ধরল। গোধূলির আবির রং চারিদিকে ছড়িয়ে পড়ছে। মাগরিবের আজান শুরু হয়েছে। সাবেরা এক মনে আজান শুনল। এরপর আজানের দোয়া পড়ে ওয়াশরুমে উজু করতে চলে গেল। যদিও রায়হানের সাথে ওর স্বামী স্ত্রীর সেই সম্পর্ক নেই, তবে বাহ্যিক দিক থেকে সাবেরা কিছু নিয়ম মেনে চলে। তা শুধু নিজের ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে। আর সূত্র ধরে আজও রাত্রে পরিবার সবাই একসাথে খেতে বসছে। রায়ান রূপার দিকে তাকিয়ে বলল, তোমার একটা ভালো সম্বন্ধ হচ্ছে, তুমি কি এখন বিয়েটা করতে চাও নাকি চাও না? অবশ্যই চাই না বাবা। মায়ের জীবনটাকে দেখার পর থেকে আমি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি, আগে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করব। বিয়ে করবে কি করবে না সেটা শুনতে চেয়েছি, এত লম্বা চড়া কথা বলার দরকার ছিল না। জানি তো দিনরাত কে তোমার ব্রেনটা ওয়াশ করছে। এ কথা বলে খাওয়া অসমাপ্ত রেখে রাহান উঠে যায়। রাহান চলে যাওয়ার সাথে সাথে রূপা টিপনি কেটে বলল, সত্যি কথা বললে সবাইরই তেতো লাগে। সাবেরা অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে থেকে, মেয়েটা তার কবে এত বড় হলো, কবে এভাবে কথা বলতে শিখলো? রায়ান শুধু শুধু ওকে দোষারোপ করলো। একটা প্রবাদ আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আজ অবধি রায়ান বাচ্চাদের নিয়ে কোনো টাইম স্পেন্ড করেনি, সুতরাং ওর প্রতি আজকে বাচ্চারা যা আচরণ করছে তাও নিজের অর্জনে পড়া। পরদিন শুক্রবার থাকায় কলেজ কিংবা ভার্সিটি যাওয়ার কোনো চাপ নেই। সে কারণে রায়ান রূপাকে বলল, রূপা আজ পূর্ণিমা, চলো চা বানিয়ে নিয়ে আমরা সবাই বারান্দায় আসি। পূর্ণিমার আলোতে আমরা সবাই আজ গোসল করব। রূপা চা বানাতে চলে গেল। রায়ান সাবেরার হাত দুটো ধরে বলল, আম্মু, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার উপর রাগ করে থেকো না। সাবেরার চোখ দুটো ভিজে উঠল। আজ ওর ভীষণ ভালো লাগছে। রায়ান এখন অনেকটা স্বাভাবিক। ওরা তিনজনে বসে এখন প্রায় একসাথে অনেকটা সময় কাটায়। বাইরে রেস্টুরেন্টে খেতে যায়। রূপা এখন টিউশনি করে ভালো টাকা উপার্জন করে। কখন বা কক্সবাজারে ঘুরতে যায়। অনলাইনে সাবেরার কাপড় বিজনেসটা জমে উঠছে। আসলে রায়ানকে আনন্দে রাখতে ওরা তিনজনের মাঝে মাঝে বেড়াতে বের হয়।
এর মধ্যে সাবেরা নিজেকে স্বাবলম্বী গড়ে তুলছে। ওর এখন নিজের একটা পরিচয় হয়েছে। ও একজন সফল উদ্যোক্তা। এবছর সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছে। ও ভাবেনি ওর কষ্টগুলো বিফলে যায়নি, বরং মাঝে মাঝে মনে হয় রায়হান অনেকটা লুজার হয়েছে। ও বুঝে রায়হান এখন ওদের মাঝে ফিরতে চায়, কিন্তু অনেক দেরি করে ফেলছে। আজ ওরা সুখের মাছিরা ওর আশেপাশে নেই। ওদের তিনজনের হাসি আনন্দতে রায়হান যুক্ত হতে চায়, কিন্তু এখন আর সেই সময় নেই। সাবেরা, রূপা আর রাহানকে ছাড়া বাঁচতে শিখে গিয়েছে। বিষণ্ণ বিকেল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।